নির্বাচনের দামামা বেঁচে গেল, কারণ ইসি আজ ঘোষণা করে দিল আমাদের রাজ্যের সঙ্গে সঙ্গে গোটা দেশের ভোট 7 দফায়। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 7 দফায় নির্বাচন এবং 7 দফায় কবে কোথায় ভোট এক নজরে দেখে নেব। প্রথম দফা 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট। পশ্চিমবঙ্গে ভোট 7 দফায় 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। বালুরঘাট, দার্জিলিং, রায়গঞ্জে ভোট রয়েছে। 7ই মে তৃতীয় দফার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণে। পশ্চিমবঙ্গে ভোট 7 দফায়। তৃতীয় দফা 7ই মে জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট রয়েছে আমাদের রাজ্যে, এবং ইউপি, উত্তরপ্রদেশ, বিহারেও 7 দফার ভোট। পশ্চিমবঙ্গেও 7 দফার ভোট। চতুর্থ দফার ভোট 13ই মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাটে। চতুর্থ দফার ভোট 13ই মে। 13ই মে বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে ভোট রয়েছে। চতুর্থ দফার ভোট লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। চতুর্থ দফার ভোট 13ই মে বোলপুর এবং বীরভূমেও। পশ্চিমবঙ্গে ভোট 7 দফায় 20 মে শ্রীরামপুর, হুগলি, আরামবাগে ভোট রয়েছে। পঞ্চম দফার ভোট 20 মে শ্রীরামপুর, হুগলিতে রয়েছে। তার সঙ্গে সঙ্গে উলুবেড়িয়া, হাওড়া, বারাকপুর, বনগাঁতেও পঞ্চম দফায় ভোট 20 মে। পশ্চিমবঙ্গে ভোট 7 দফায়। ষষ্ঠ দফার ভোট 25 মে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুকে ভোট রয়েছে। ষষ্ঠ দফার ভোট 25 মে। 25 মে কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুরে ভোট রয়েছে। ষষ্ঠ দফাতে ভোট। পশ্চিমবঙ্গে মোট 7 দফায় ভোট এবং 7 দফায় ভোটে 1 জুন সপ্তম দফা অর্থাৎ শেষ দফা দমদম, বারাসাত, বসিরহাটে ভোট রয়েছে। ভোট রয়েছে কলকাতাতেও, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবারের ভোট রয়েছে। সপ্তম অর্থাৎ শেষ দফাতে ভোট 1 জুন। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুরেও ভোট রয়েছে 1 জুন অর্থাৎ সপ্তম দফার, এবং 4 জুন ভোট গণনা। সরাসরি চলে যাবো, মৈত্রী রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, গোটা দেশের 18তম লোকসভা নির্বাচনের ভোট ঘোষণা হয়ে গেল আজ। ইসি কতটা, কমিশন কতটা প্রস্তুত? দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে যখন নির্বাচনের দিন একেবারে ঘোষণা করা হয়, নির্ঘণ্ট যখন ঘোষণা করা হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু তারা এটা স্পষ্ট করে জানিয়ে দেন যে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছেন এবং তারা প্রস্তুতি করছেন গত 2 বছর ধরে। এবারের নির্বাচনে কোন কোন জিনিসের উপর তারা বাড়তি নজর দিচ্ছেন, তারা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অর্থাৎ এর আগে কি কি ঘটনা ঘটেছে, এর আগে কোথায় কি ধরনের পোল ভায়োলেন্স হয়েছে, নির্বাচনের সময় কোথায় টাকা উদ্ধার হয়েছে সেদিকে তারা নজর দিয়েছেন, কোথায় কে কিভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছেন সেদিকে নজর দিয়েছেন, এবং তার ওপরে নজর রেখেই কিন্তু বিভিন্ন দফায় ভাগ করা হয়েছে নির্বাচন বিভিন্ন রাজ্যে। যেমন আমাদের রাজ্যে 7 দফায় নির্বাচন করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনার তিনি রাজীব কুমার, তিনি যখন আজকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন, তিনি পরিষ্কার করে তিনি এটা বলছিলেন যে বেশ কিছু জিনিস মাথায় রেখে কিন্তু এই ভাগগুলো করা হয়েছে। 1, ফোর্স মুভমেন্টের জন্য। 2, সেই এলাকার সেখানকার কোনো উৎসব উদযাপন সেগুলোর কথা মাথায় রেখে, এবং আবহাওয়া এবং ভৌগোলিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই ফেজগুলোতে ভাগ করে দেওয়া হয়েছে। এবারের নির্বাচন কমিশনের নজরদারিতে কি কি থাকবে? মূলত নজরদারি তারা করার চেষ্টা করছেন লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দল সমান যাতে সমান জমি পান লড়াই করার জন্য, সেটা নিশ্চিত করার জন্য আজকেও তারা বার্তা দিয়েছেন সমস্ত জেলার প্রধানদেরকে। বলা হয়েছে যে জেলার প্রধানদেরকেই কিন্তু আমরা ধরবো যদি তারা যে নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড যদি না প্লে করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে। এর পাশাপাশি কোন দিকে নজর, মানি ট্রেল কোথা থেকে আসছে তার উপর বাড়তি নজর। ব্যাংকদেরকে প্রায় প্রত্যেক দিন রিপোর্ট দেবে ব্যাংকগুলো। শুধু যে কোথাও হঠাৎ করে ক্যাশের ফ্লো বেড়ে গেছে সেটার উপরই নজরদারি নয়, ইউপিআই ট্রানজ্যাকশন কোথায় কতটা বেশি হচ্ছে তার উপর নজরদারি। বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে অভিযোগ এসেছিল বেসরকারি অর্থাৎ ঠিকা কর্মীরা তাদেরকে কাজ করানো হচ্ছে ভোট কর্মী হিসেবে। তারা পরিষ্কার বলে দিয়েছেন যে চুক্তিভিত্তিক কর্মীদেরকে ভোট কর্মী হিসেবে কাজ করা নয়। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা তারা দিয়েছেন যে কোনো লাইন আপনারা ক্রস করবেন না, একেবারে নিজেদের এখতিয়ারের মধ্যে থাকুন, কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না, এবং মনে রাখবেন আমরা কিন্তু নজর রাখছি। ফলে সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু আজকে নির্বাচন কমিশন একদিকে যেরকম দিন ঘোষণা করেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রশাসনিক যে মেশিনারি রয়েছে তাদেরকে বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রাজনৈতিক দলকেও তারা তাদের বার্তা সুস্পষ্ট করে দিয়েছে। এখন নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হয় কিনা সেটাই দেখার। মৈত্রী, এই জায়গা থেকে একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে ইউপি, বিহার এবং পশ্চিমবঙ্গ, কেন এই 3 রাজ্যের 7 দফায় ভোট?
দেখো এই প্রশ্নটাই কিন্তু বারবার করে উঠে আসছে, কারণ যদি দেখা যায় আজকে ইউপি, বিহার এবং পশ্চিমবঙ্গে 7 দফার ভোট, কিন্তু জম্মু কাশ্মীরে কিন্তু 5 দফার ভোট। মহারাষ্ট্র যেখানে 48টি আসন রয়েছে সেখানেও কিন্তু 5 দফার ভোট হচ্ছে। তামিলনাড়ুতে যেখানে 39টি আসন রয়েছে সেখানে কিন্তু 1 দফায় ভোট করা হচ্ছে। তাহলে কেন বিহার, ইউপি এবং পশ্চিমবঙ্গকে একই গণ্ডিতে বা একই পরীক্ষার মধ্যে রাখা হলো? এইটা কিন্তু আগের বারও রাখা হয়েছিল, অর্থাৎ 2019 সালেও কিন্তু দেখা গিয়েছিল যে 7 দফার ভোট হয়েছিল। 2019 সালের লোকসভা নির্বাচন যে 7 দফার ভোট হয়েছিল, যেখানে যেখানে তার মধ্যে বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ছিল, এবং এবারও কিন্তু সেটা দেখা যাচ্ছে। ফলে একদিকে যখন শাসক দলের তরফ থেকে এই প্রশ্নটা বারবার করে করা হচ্ছিল যে রাজ্যের কি আইন শৃঙ্খলার পরিস্থিতি এমনটাই যে সেখানে তাকে উত্তরপ্রদেশ বা বিহারের সঙ্গে তুলনা করতে হবে, উত্তরপ্রদেশের আসন সংখ্যা রাজ্যের থেকে অনেক বেশি, ফলে সেখানে দাঁড়িয়ে 7 ফেজ করা যেতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7 ফেজ করার যৌক্তিকতা কি? এক্ষেত্রে কমিশনের যুক্তি হচ্ছে তারা ফোর্স মুভমেন্টের জন্য তাদের সুবিধা হবে, এবং তার সঙ্গে সঙ্গে উত্তর থেকে দক্ষিণ যেহেতু রাজ্য অনেকটা বেশি বিস্তৃত রয়েছে সেই জন্য তারা এই ভাগটা করেছেন। তমশ্রী। বেশ মৈত্রী, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। পশ্চিমবঙ্গে 7 দফায় ভোট এবং 4র্থ দফায় ভোট 13ই মে রয়েছে। 19 এপ্রিল থেকে ভোট শুরু হবে, 1 জুন ভোট শেষ হবে এবং 4 জুন ভোটের গণনা রয়েছে। আমাদের আরেক প্রতিনিধি সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে রাজ্য কতটা প্রস্তুত এবং এই যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি পরিকল্পনা রাজ্যের? দেখো, আগামী সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বিভিন্ন জেলার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। মূলত বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ও বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে এই বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দুপুর 12টার পর থেকে। মূলত বিভিন্ন জেলায় জেলায় কিভাবে আধা সেনা মোতায়েন হবে তা নিয়েই মূলত আলোচনা হবে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, রাজ্যে এখনো পর্যন্ত 150 কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে, কিন্তু আগামী সপ্তাহের মধ্যে আরও 50 থেকে 75 কোম্পানি আধা সেনা চলে আসবে রাজ্যে, এবং বেশিরভাগ আধা সেনায়, অর্থাৎ যে 50 থেকে 75 কোম্পানি আধা সেনা আসবে আগামী সপ্তাহের মধ্যেই, সেই আধা সেনার বেশিরভাগটাই চলে যাবে উত্তরবঙ্গে। তার কারণ উত্তরবঙ্গে প্রথম দফা এবং দ্বিতীয় দফায় ভোট রয়েছে, তাই গোটা আধা সেনাটাই চলে যাবে উত্তরবঙ্গে। এবারে যেটা প্রশ্ন আসে, এই যে ভোটের আগে থেকেই, অর্থাৎ এই যে ঘোষণার আগে থেকেই বিভিন্ন জেলায় জেলায় আধা সেনা মোতায়েন করা হয়েছে, তারা এরিয়া ডমিনেশনের কাজ করছে। এখন কি এরা শুধু এরিয়া ডমিনেশনের কাজ করবেন, নাকি অন্য কোনো, অর্থাৎ বাকি যে কাজগুলো রয়েছে, বিশেষত স্পর্শকাতর অঞ্চলে নজরদারি করা থেকে শুরু করে বাকি যে কেন্দ্রীয় বাহিনী বা আধা সেনার যে কাজগুলি থাকে সেগুলি তারা করবে বা কিভাবে করবে, গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করতেই সোমবার বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মনে করা হচ্ছে সেই বৈঠকেই আধা সেনার মোতায়েন থেকে শুরু করে বিভিন্ন যে স্পর্শকাতর অঞ্চল এবং স্পর্শকাতর যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে নজরদারি চালানো কিভাবে হবে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বেশ সোমরাজ, সামনে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচন হলো 7 দফায় পশ্চিমবঙ্গে, আর এই নিয়েই রাজনৈতিক তরজাও তুঙ্গে। যে দফাতেই ভোট হোক না কেন, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবে, কারণ কেউ আটকাতে পারবে না বলছে তৃণমূল। অন্যদিকে নির্বিঘ্নে ভোট হোক, সব দলের সঙ্গে ন্যায় হোক, এটাই চাইছেন অধীর রঞ্জন চৌধুরী। 1 দফায় ভোট হলে সেটা তৃণমূল পরিস্থিতি রাখেনি, কারণ 1 দফায় ভোট হোক রাজ্যে, না হলে ঠিক যে হাল উত্তরপ্রদেশ বিহারে ঠিক সেই হাল পশ্চিমবঙ্গেও। কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। আর বিজেপি স্বাগত জানিয়েছে এই 7 দফা ভোটকে। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট সম্ভব নয় বলছে বিজেপি। আমরা বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনের 2টি ধাপে অথবা 1টি ধাপে হোক। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে যদি 1 দফায় ভোট হয় অথবা 2 দফায় ভোট হয়, তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায়। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের কাছে ফান্ড কম তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন, টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে। उम्मीद भी करूंगा कि हमारे देश में जो चुनाव होने वाला है वो सही सलामत हो, लोगों आम लोग निश्चित तरीके से निर्भय होकर, निडर होकर सब मतदान करें और चुनाव में निष्पक्षता बरकरार रहे और सबके साथ न्याय हो, सब पार्टी के साथ। 7 चरण में चुनाव इलेक्शन कमीशन अगर सही समझे
10 चरणों में भी चुनाव किया जा सकता है। पिछले साल में भी 7 चरणों में चुनाव हुई थी कि जमीनी हकीकत कुछ बदले नहीं, स्थिति कुछ बदले नहीं। 7 चरणों में हम फंसे हुए हैं। বিহারের 7 দফায় হবে, উত্তরপ্রদেশের 7 দফায় হবে। মমতার রাজত্ব আর যোগীর রাজত্বের মধ্যে তো ফারাক কিছু নেই। হিংসা মুক্ত ভোট হতে হবে, মানুষ নিজের অধিকার অনুযায়ী ভোট দেবেন, তাকে এনশিওর করতে হবে। আমরা এই নির্বাচনে সবাই অংশ নেব। পশ্চিমবাংলার মানুষ কেউ যদি অসভ্যতা করতে চায় তাকে রুখে দেবে। গতবারও 7 দফায় ভোট হয়েছিল, তো এবারও 7 দফায় ভোট হচ্ছে। এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বেশি থাকবে, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয়। এবং নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স আমি যতটা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনার, তাতে উনি বলেছেন মাসেল পাওয়ার বন্ধ করা, মাসেল পাওয়ারের ব্যবহার বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নির্বাচন কমিশন নেবে। তা আমরা স্বাগত জানাচ্ছি 7 দফা ভোটকে। আমি ভেবেছিলাম হয়তো 8 দফায় হবে, তো 8 দফা হলো না, 7 দফাতে হচ্ছে। ঠিক আছে, চলবে। 2021 সালের নির্বাচনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল। 8 দফার নির্বাচন ছিল, 34 দিন ধরে নির্বাচন চলেছে। তাহলে তার ফল কি হলো? আসলে এখানে 7 দফার নির্বাচনের প্রয়োজন ছিল না, কিন্তু ভোটার্স টার্ন আউট কম হয় বেশি ফেজ ইলেকশন হলে, সেইটার বেনিফিট নেবার চেষ্টা করছে, কিন্তু সেটা হবে না। মানুষ কিন্তু বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি কি।